ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জেলায় জেলায় বৃষ্টি, রাতে উপকূলে আঘাত। মোংলা পায়রায় 10 নম্বর মহাবিপদ সংকেত, বাকি 2 বন্দরে 9 নম্বর। কক্সবাজারগামী সব ফ্লাইট বাতিল। উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু, 5 মাসে 33 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 3000। বৃষ্টিতে আবারও মাথাচাড়া দেওয়ার শঙ্কা, মশক নিধনে মাসভিত্তিক কার্যক্রম চালানোর পরামর্শ। অনুমোদন করে দেয়া ওনারা জায়গা করে একদম পানিতে মিশে দিছে। ক্ষতবিক্ষত সড়কে ময়লার স্তূপ, উন্নয়নের নামে রাস্তা খোঁড়াখুড়ির কাছে জিম্মি রাজধানীবাসী। ভোগান্তির সঙ্গে বাড়ছে প্রকল্প ব্যয়, পকেট ভারী হচ্ছে ঠিকাদারের। এবং থমকে আছে প্রবাসী আয়, 2 বছরে 25 লাখ জনশক্তি রপ্তানি হলেও বাড়ছে না রেমিটেন্স। আসছে বাজেটে প্রণোদনায় বরাদ্দ বাড়ানোর আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। প্রবল বেগে ধেয়ে আসছে রেমাল। মধ্যরাতে পটুয়াখালীর খেপুপাড়ায় ও তার আশেপাশে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। এই অবস্থায় মোংলা ও পায়রা বন্দরে 10 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ক্রমশ শক্তি বাড়িয়ে রেমাল পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। এরই মধ্যে উপকূলীয় বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলের 13টি সহ 18 জেলায় ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালাতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। আবহাওয়া অধিদপ্তর বলছে, পটুয়াখালীর খেপুপাড়ার দিকে প্রবল শক্তিমত্তায় আঘাত হানবে রেমাল। এটি অতিক্রমের সময় 8 থেকে 10 ফুট জলোচ্ছ্বাস হতে পারে। এ অবস্থায় উপকূলের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। দিনের বেলায় সূর্যের আলোতে যখন আরও এটা রৌদ্র পাবে, তখন এটা স্পিড আরও বেড়ে যেতে পারে। এবং যেটা আমরা ভেবেছিলাম যে সন্ধ্যা নাগাদ এটা হিট করতে পারে, আসলে এটা সন্ধ্যা না, রাত্রেবেলা এটা হিট করবে। তবে এটা আমাদের দিকে ধেয়ে আসছে এবং এই ব্যাপারে আমরা কালকের থেকে যে প্রস্তুতি নিয়েছি, এই প্রস্তুতি আমাদের অব্যাহত রাখতে হবে এবং সম্ভবত আর 2-3 ঘন্টার মধ্যে এটা হয়তো ডেঞ্জারাস সিগন্যালে চলে যেতে পারে। সুতরাং আমি সমস্ত দেশবাসীকে আহ্বান জানাবো যে আপনারা বর্তমানে যে পরিস্থিতি একটু ভালো দেখে কোনো রকমে আমাদের বসে থাকার বা শৈথিল্য দেখার সুযোগ নাই। প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। মোংলা ও পায়রা বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে জানাতে পটুয়াখালীর কুয়াকাটায় আছেন শিকদার জাবির হোসেন, খেপুপাড়ায় রিপোর্টার শাকিল মাহমুদ, কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রাম বন্দর এলাকায় আছেন কমল দে। সরাসরি প্রথমে যাচ্ছি জাবিরের কাছে। রেমাল এই মুহূর্তে বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে। এ কারণে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে 10 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকত বেশ উত্তাল রয়েছে, ঝড় হাওয়া বইছে, সেই সঙ্গে বাতাসের যে গতিবেগ সেটিও আসলে লক্ষণীয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। এভাবে ঢেউ কিন্তু সৈকতে কখনো আছড়ে পড়ে না। আসলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই কিন্তু সৈকতে এত বড় ঢেউ আছড়ে পড়ছে। এটা বলা যায় ঘূর্ণিঝড় রেমালেরই এক ধরনের একটা তাণ্ডব। তো আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে আঘাত হানতে শুরু করে দিয়েছে এবং এটি অতিক্রম করবে আজ সন্ধ্যার পরে, বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। এটি পটুয়াখালীর কুয়াকাটা, কলাপাড়া, খেপুপাড়া, রাঙ্গাবালি এই অঞ্চলের উপর দিয়েই কিন্তু ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। সেক্ষেত্রে এই অঞ্চলের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আপনারা জানেন যে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতির জন্য সভা হয়েছিল। সেখানে গতকালই সাইক্লোন শেল্টার আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন না উপকূলের মানুষ, কারণ উপকূলের মানুষের মধ্যে অতীতের যে ঘূর্ণিঝড় হয়েছিল সেগুলো থেকে আমরা দেখেছি যে ঘূর্ণিঝড় একেবারে নিকটবর্তী না এলে অথবা জলোচ্ছ্বাস না হলে মানুষ আশ্রয় কেন্দ্রমুখী হয় না। তবে প্রশাসনের পক্ষ থেকে
আশ্রয়কেন্দ্রমুখী হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি রোধে মানুষের জানমাল রক্ষায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বারবার বলা হচ্ছে। এবং আপনাকে একটি বিষয় অবগত করি, সেটি হচ্ছে এই পটুয়াখালী যেহেতু নিম্নাঞ্চল, এই নিম্নাঞ্চলে প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড় এবং এখানে প্লাবিত হওয়ার একটা শঙ্কা থেকে যায়। তো পটুয়াখালীর কুয়াকাটা সৈকত পার থেকে আমার কাছে আবহাওয়া পরিস্থিতির এই ছিল সবশেষ। আরও বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী আছেন খেপুপাড়াতে শাকিলের কাছে সরাসরি চলে যাব। দেখুন, সময় যত অতিবাহিত হচ্ছে ততই কিন্তু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু এরই মধ্যে প্রচুর শক্তি সঞ্চয় করেছে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 300 কিলোমিটার দূরে আছে বলে কিন্তু আমরা জেনেছি। এবং এরই মধ্যে এই বরিশাল অঞ্চলের যে পায়রা সমুদ্র বন্দর সহ পটুয়াখালী এবং বরিশাল অঞ্চলে কিন্তু 10 নম্বর মহা বিপদ সংকেত কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে এবং চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরে 9 নম্বর মহা বিপদ সংকেত দেখানো হয়েছে। আমরা সিপিপির সাথে কথা বলছিলাম, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে বরিশাল বিভাগে ৩,৯৭৪টি আশ্রয় কেন্দ্র কিন্তু এরই মধ্যে প্রস্তুত রয়েছে। এছাড়া 6,247টি প্রাথমিক বিদ্যালয় ও 1,066টি মাধ্যমিক বিদ্যালয় কিন্তু যাতে এই ঘূর্ণিঝড়ের কবলে যারা ক্ষতিগ্রস্ত হবে তারা যেন আশ্রয় নিতে পারে সেজন্য কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য তেমন কেউই আশ্রয় নিতে আসেনি বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার। এছাড়া এই যে খেপুপাড়া যে এই অঞ্চলটা আছে এখানেই কিন্তু ঘূর্ণিঝড়টা আঘাত করবে বলে কিন্তু আমরা জানিয়েছি এবং প্রতি মুহূর্তেই কিন্তু আসলে নদ নদীগুলোর পানি বাড়ছে এবং উত্তাল হয়ে উঠছে এবং সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি থাকলেও এখন কিন্তু বৃষ্টি নেই। এবং বরিশালে কিন্তু বরিশাল বিভাগে প্রায় 470টি মেডিকেল টিম কিন্তু এই ঘূর্ণিঝড় মোকাবেলা করতে কিন্তু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা যাব একটু কক্সবাজার, সেখানে আছে সহকর্মী সুজাউদ্দিন রুবেল, জানবো সেখানকার খবর। ঘূর্ণিঝড় রেমালের কারণে কক্সবাজারকে 9 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলেছে 9 নম্বর মহা বিপদ সংকেত। তবে এখন আমরা যেটি লক্ষ্য করছি, ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে কক্সবাজারে এবং বাতাসের গতিবেগও বেড়েছে, যার কারণে 9 নম্বর মহা বিপদ সংকেতের পরপরই কিন্তু এখানে লাইফ গার্ড কর্মী এবং বিচ কর্মীরা রয়েছে। তারা মাইকিং করছে মানুষজনকে যাতে সমুদ্রে কেউ না নামে, সেজন্য তারা জোর করে মানুষজনকে উঠিয়ে দিচ্ছে। পাশাপাশি সমুদ্র সৈকতে যে কিটকটগুলো ছিল এবং যারা ব্যবসায়ী ছিল সবাইকে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সমুদ্র সৈকত এলাকা থেকে ছাড়ার জন্য আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান সমুদ্র সৈকতে এসেছিলেন এবং তিনি যে বিষয়টি বলছে, যেহেতু এখন মহা বিপদ সংকেত 9 নম্বর, সেজন্য মানুষজনকে এখন সরিয়ে আনার যে কার্যক্রম সেটি তারা শুরু করেছেন। এরই মধ্যে যারা যেতে চাইবেন না তাদেরকে জীবনের নিরাপত্তার জন্য হলো জোর করে তাদেরকে নিয়ে আসা হবে, সেই বিষয়টি বলেছে। আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতে যারা লাইফ গার্ড কর্মী রয়েছে এবং বিচ কর্মী রয়েছে তারা ধারাবাহিকভাবে যে 9 নম্বর মহা বিপদের সংকেতের পর থেকেই তারা মাইকিং করে যাচ্ছে এবং মানুষজনকে যে সরিয়ে দেওয়ার যে কার্যক্রম তারা সেটি শুরু করেছে। আর পাশাপাশি সমুদ্র সৈকতে যে এখন যে 9 নম্বর মহা বিপদ সংকেত, তার পাশাপাশি সাগর উত্তাল হয়ে উঠেছে, যেখানে 4 থেকে 5 ফুট উচ্চতায় পানি প্রবাহিত হতো, সেখানে এখন সেটি পানির যে উচ্চতা সেটি বেড়ে 6 থেকে 8 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। তবে যেটি বলা হচ্ছে আবহাওয়া অফিসের থেকে বলা হচ্ছে সেটি যে পানির যে জলোচ্ছ্বাস আকার ধারণ করতে পারে এবং সেটি 8 থেকে 12 ফুট উচ্চতায় প্রবাহিত হতে পারে। এই জন্য উপকূলীয় এলাকা যে বেড়িবাঁধগুলো রয়েছে যে পানির উচ্চতা সেটি বেড়ে গেলে উপকূলীয় এলাকা প্লাবিত হতে পারে সে আশঙ্কা করা হচ্ছে, যার কারণে পূর্ব প্রস্তুতি হিসাবে মানুষজনকে যে সরিয়ে আনার কার্যক্রম সেটি প্রশাসন শুরু করেছে। 638টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং প্রায় 9,000-এর বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। তো এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বন্দরে রয়েছে আমাদের সহকর্মী কমলদের কাছে।
আচ্ছা, আসলে ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত জারি করা হয় বন্দরকে কেন্দ্র করে। আর চট্টগ্রামে আজকে অ্যালার্ট 4 জারি করা হয় চট্টগ্রাম বন্দরে, এবং চট্টগ্রাম বন্দরে অবস্থানরত 16টি মাদার ভেসেলকে বহির্নোঙরে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, এবং একই সাথে চট্টগ্রাম বন্দর যন্ত্রপাতি যেগুলো রয়েছে সেগুলি শক্ত করে বেঁধে রাখার জন্য বলা হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি একে একে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজগুলো বহির্নোঙরের দিকে চলে যাচ্ছে। ইতিমধ্যে দুটি জাহাজ জেটি ত্যাগ করেছে এবং বাকি জাহাজগুলো জেটি ত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক আমাদেরকে জানিয়েছেন গত রাতে তারা জরুরি বৈঠকে বসেন, বৈঠকের পরপরই কিন্তু অ্যালার্ট 4 জারি করা হয়। অ্যালার্ট 4 জারির মাধ্যমে হচ্ছে চট্টগ্রাম বন্দরে যেটিতে যে 16টি জাহাজের অবস্থান রয়েছে তাদের পণ্য খালাস বন্ধ রাখতে হবে, এবং তারা সাথে দ্রুত বহির্নোঙরে চলে গিয়ে তারা দুটি তাদের যে ইঞ্জিন সচল রেখে ঘূর্ণিঝড় মোকাবেলা করবে। একই সাথে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 49টি জাহাজের অবস্থান রয়েছে, সেই 49টি জাহাজ পণ্য খালাস করছিল, তাদেরকে পণ্য খালাস বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং একই সাথে চট্টগ্রাম বন্দরে যেসব আপনারা জানেন ক্রেন রয়েছে বা যেসব যন্ত্রপাতি রয়েছে সবগুলি যন্ত্রপাতিকে বেঁধে রাখার জন্য, শক্ত রশি দিয়ে বেঁধে রাখার জন্য নির্দেশনা দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। সেটা আমাদেরকে নিশ্চিত করেছেন বন্দর সচিব ওমর ফারুক। আপনারা জানেন যখন বন্দরে যেটিতে যদি জাহাজের অবস্থান থাকে তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের সময় যেটি ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সংখ্যা থেকে যায়। আর এরই প্রেক্ষিতে গিয়ে যেটিতে অবস্থান জাহাজগুলিকে তারা গভীর সাগরে পাঠিয়ে দিচ্ছে। ইতিমধ্যে যেটি থেকে দুটি জাহাজ গভীর সাগরের দিকে চলে যাচ্ছে, এবং বাকি যে 14টি জাহাজ রয়েছে সবগুলি জাহাজ কিন্তু একে একে এই চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে এবং তারা গভীর সাগরে অবস্থান নেবে, এবং ঘূর্ণিঝড় কেটে গেলে তারা আবার জেটিতে আসবে। এবং অর্থাৎ আমি বলি ঘূর্ণিঝড় কিন্তু এখনো অতিক্রম করে যায়নি, তার যে আর্থিক ক্ষতি সে আর্থিক ক্ষতি শুরু হয়ে গেছে চট্টগ্রাম বন্দর থেকে। এই যে একদিন চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ রাখতে হবে, জাহাজগুলো পণ্য খালাস বন্ধ রাখতে হবে, তাহলে শত শত কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হবে এই বাংলাদেশ। অর্থাৎ বলা চলে ঘূর্ণিঝড়ের যে প্রত্যক্ষ ক্ষতি বা পরোক্ষ ক্ষতি সেটি শুরু হয়ে গেছে বন্দর থেকে, এবং বন্দরের যে অবস্থানত জাহাজগুলো এখন সাগরের দিকে চলে যাচ্ছে, এবং বহির্নোঙরের অবস্থানত 49টা জাহাজ থেকেও পণ্য খালাস বন্ধ রয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম ঘূর্ণিঝড়ের যে 4 নম্বর অ্যালার্ট 4 জারি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের 16টি জাহাজকে গভীর সাগরে পাঠিয়ে দিচ্ছে, এবং গভীর সাগরে অবস্থানত 49টি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে জানছিলাম চট্টগ্রাম বন্দর, কক্সবাজার, খেপুপাড়া ও পটুয়াখালী থেকে। কারণে কক্সবাজার রুটের দিনের সব ফ্লাইট বাতিল করেছে দেশের সব এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, US বাংলা ও নভো এয়ার এ তথ্য জানিয়েছে। তবে এখনও স্বাভাবিক রয়েছে ঢাকা চট্টগ্রাম রুটের ফ্লাইট পরিচালনা। এছাড়া 26 মে কলকাতাগামী BG 395 ও 27 মে কলকাতাগামী BG 391 ফ্লাইটটিও বাতিল করা হয়েছে। রেমালের খবর। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সর্বশেষ খবর জানাতে বাগেরহাটের শরণখোলায় আছেন রিপোর্টার আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। শরণখোলা উপজেলায় আসলে কর্মসূচি উত্তপ্ত হয়ে উঠেছে, যেমন প্রভাবটা আরো বড় ধরনের বিস্তার করছে। আমরা দেখতে পাচ্ছি যে সকালে আমরা যে খবরটা জানিয়েছিলাম থেমে থেমে বৃষ্টি এবং আবহাওয়া এবং প্রতিকূলের মধ্যে দিয়ে যাচ্ছিল, এর মধ্যেও কিন্তু আসলে কিছুক্ষণ আগে কিন্তু আসলে 10 নম্বর বিপদ সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে। এখানে কিন্তু মাইকিং করছেন স্বেচ্ছাসেবক সংগঠনের লোকজন, এবং বিভিন্ন ধরনের আমরা দেখেছি স্বেচ্ছাসেবকরা কিন্তু মাইকিং করছেন তারা নিরাপদে যাওয়ার জন্য এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য। কিন্তু এখনো পর্যন্ত কোনো আশ্রয় কেন্দ্র আমরা দেখি নাই। তবে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে এবং নদীতে যে প্রবল যে ঢেউ, সেই ঢেউ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে আসলে প্রচন্ড যে বাতাস, সেই বাতাস কিন্তু এখনো বইছে, এবং এই বাতাসের কারণে কিন্তু অনেকেই কিন্তু ছোটাছুটি করছে, এখানে সেখানে যাচ্ছে। তবে এই যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু আমরা আসলে যে এই যে রেমালের যে প্রভাব, সেই প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে নদীতে যে প্রচন্ড ঢেউ কিন্তু আশ্রে পড়ছে এবং এই পোলকের উপরে। তবে এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধটা কিন্তু টেকসই বেড়িবাঁধ করা হয়েছিল, তারপরেও কিন্তু অনেক জায়গায় কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে নদী শাসন না করার ফলে। এখানকার মানুষ কিন্তু আসলে নদী শাসন না করার ফলে কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত এখন উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে, এবং এই নদীর পাশের মানুষগুলো আসলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন, এবং তারা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ছুটে যাচ্ছে। এই ছিল আমার কাছে বাগেরহাটের শরণখোলা বলেশ্বর নদীর পাড় থেকে রেমালের সবশেষ খবর। দেখছেন সময় সংবাদ। ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে ব্রিফিং চলছে। সরাসরি যাচ্ছি সেখানে। ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দর সমূহকে 4 নম্বর নৌ মহা বিপদ সংকেত। আমি আবার বলছি,
4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশ ও বায়ুর চাপের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 10 ফুট বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দমকা অথবা জোরো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে। সময় সংবাদ শুরু হলো একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন। এবারও জিপিএ 5 পেয়েও অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারবেন না পছন্দের কলেজে। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে একাদশ শ্রেণীতে ভর্তির অপেক্ষায় 16 লাখ ভর্তি ইচ্ছুক। 3 ধাপে অনলাইনে ভর্তির আবেদন চলবে রোববার থেকে 10 জুলাই পর্যন্ত। আর ভর্তি কার্যক্রম শুরু হবে 15 জুলাই, চলবে পরবর্তী 10 দিন। আর একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে 30 জুলাই থেকে। মাত্র 150 টাকা ফি দিয়ে সর্বোচ্চ 10টি এবং সর্বনিম্ন 5টি কলেজকে পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ থাকছে ভর্তিচ্ছুদের। 150 টাকা আবেদন ফি দিয়ে একজন আবেদনকারী সর্বোচ্চ 10টি শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বনিম্ন 5টি শিক্ষা প্রতিষ্ঠানের অপশন দিতে পারবে। প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে ফলাফলে এগিয়ে থাকা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন মহানগরের কলেজগুলো। তাই জিপিএ 5 পেয়েও কাঙ্ক্ষিত কলেজে পড়ার সুযোগ পাবে না অনেক শিক্ষার্থী। তার প্রাপ্ত নাম্বার যেটা পেয়েছে সেইটা এবং তার এই অপশনগুলো যদি সমন্বয় হয় তাহলে সে তার কাঙ্ক্ষিত কলেজটি সে সিলেকশন পেতে পারে। যারা সিলেকশন পাবে না প্রথম পর্যায়ে, একেবারে আবেদন করে নাই, এই ধরনের সকল শিক্ষার্থীদের জন্য আমাদের দ্বিতীয় ধাপের ব্যবস্থা রাখা হয়েছে। ঠিক পর্যায়ক্রমে এরকম তৃতীয় ধাপ পর্যন্ত আমরা সুযোগটা রেখেছি। একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে মোট আসনের 93% মেধা কোটা, যা সবার জন্য উন্মুক্ত। আর বাকি 7% 5% মুক্তিযোদ্ধার সন্তান আর 2% শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সময় সংবাদে। এরপর এ সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ মৌটুসী। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।